হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই লাইভটা শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে। আমি বলছিলাম 7:30-এ আজকে ক্লাস করাবো, বরাবর 7:30-এ চলে আসছি। ঠিক আছে, আজকে ট্রান্সফরমেশন সেন্টেন্স করাবো, আইডেন্টিফিকেশন অ্যান্ড ট্রান্সফরমেশন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলেন, আর স্পষ্ট ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা বলেন। হ্যালো, হ্যালো, সবাই জয়েন হলে আমি ক্লাসটা শুরু করতে পারতাম। কেউ তো জয়েন হচ্ছে না, 5 জন দেখা যাচ্ছে। সাতজন হয়েছে। আচ্ছা, তাহলে শুরু করে দিই এবার। হ্যাঁ, আমরা আজকে শিখবো আইডেন্টিফিকেশন এন্ড ট্রান্সফরমেশন অফ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ঠিক আছে, প্রথমে শিখবো সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, আর কম্পাউন্ড সেন্টেন্স কি, এগুলো আমরা আইডেন্টিফাই করবো। হ্যাঁ, আগে এগুলো চিনবো, চিনার পরে তারপর আমরা এগুলোকে কিভাবে ট্রান্সফরমেশন করে সেটা দেখাবো। সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করে, কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করে, এগুলো দেখাবো। ঠিক আছে, এই একটা ক্লাসই যথেষ্ট হয়ে যাবে আপনাদের জন্য যদি একটু মন দিয়ে করেন। ঠিক আছে, রুলস গুলো ফলো করবেন, মন দিয়ে দেখবেন, হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা এগুলো চিনে নিই। হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কমপ্লেক্সকে আমরা কক্স দিয়ে, হ্যাঁ, সিইউএক্স কমপ্লেক্স বোঝাচ্ছি। ঠিক আছে, আর সিইউএম কম্পাউন্ড বোঝাচ্ছি। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো? সিম্পল সেন্টেন্সে সব সময় একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। এটা কি থাকবে? প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, প্রিন্সিপাল সেন্টেন্স। আর কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে, এফবিডিসি। হ্যাঁ, ফাইনাইট ভার্ব, অথবা একটা সাবজেক্ট থাকবে। এটা কি থাকবে? সাবজেক্ট থাকবে। ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ভার্ব থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি কি থাকবে? সেন্টেন্স থাকবে। প্রিন্সিপাল ক্লজ, একটি ফাইনাইট ভার্ব, একটি সেন্টেন্স থাকবে। আর কমপ্লেক্সে কি থাকবে? কমপ্লেক্সে থাকবে একটি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এন্ড আর কি থাকবে? আর কি থাকবে? আর থাকবে একটি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আবার ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। কি বলতে পারি? ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এটা একটু নিচে লিখি। ঠিক আছে, আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবো? সিম্পল সেন্টেন্সে সবসময় একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, সাথে একটি ফিনিট ভার্ব থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে। ঠিক আছে, আর কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অথবা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ঠিক আছে, আর কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবো? কম্পাউন্ড
কম্পাউন্ড সেন্টেন্সে সবসময় দুটি প্রিন্সিপাল থাকবে। কয়টি প্রিন্সিপাল? দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, ঠিক আছে? তারপরে এই দুটি প্রিন্সিপাল ক্লজ কি হবে? কনজাংশন দ্বারা যুক্ত হবে। কনজাংশন দ্বারা, কি দ্বারা? কনজাংশন দ্বারা, ঠিক আছে? কনজাংশন কি কি? এন্ড, বাট, অর, এগুলো দ্বারা সবসময় যুক্ত থাকবে। এন্ড, বাট, অর, ঠিক আছে? ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে? দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। এই প্রিন্সিপাল ক্লজ দুটো কি থাকবে? মাঝখানে কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কনজাংশন কি কি? এন্ড, বাট, অর, সব সময় এই দুইটা প্রিন্সিপাল ক্লজ এন্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে? আবার এটা অন্যভাবেও হতে পারে। কিভাবে হতে পারে? একটি প্রিন্সিপাল ক্লজ অথবা এবং ও আর কি থাকবে? একটি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট, আমি সিসি দিছি, হ্যাঁ, সিসি মানে কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এটা দুইভাবে হতে পারে। কম্পাউন্ড সেন্টেন্স দুইভাবে হতে পারে। প্রথমে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, এন্ড, বাট, অর দিয়ে। আর আরেকটা কিভাবে হতে পারে? একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি কি থাকবে? কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এতটুকু ক্লিয়ার? আমরা উদাহরণ দিয়ে বুঝে দিব এতটুকু ক্লিয়ার কিনা বলেন। আমি আবার বলতেছি, সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো? সিম্পল সেন্টেন্স সবসময় একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবো? একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। দুটো ক্লজ থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড কিভাবে চিনবো? কম্পাউন্ডের মধ্যে দুটোই প্রিন্সিপাল ক্লজ আর মাঝখানে কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কি দ্বারা? কনজাংশন দ্বারা। এন্ড, বাট, অর, এগুলো হচ্ছে কনজাংশন, ঠিক আছে? আর অন্যভাবে করলে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি কোঅর্ডিনেট ক্লজ থাকবে, তখন কনজাংশনটা যুক্ত হবে না। কনজাংশন থাকবে কিন্তু কনজাংশনের কারণ হবে না, কনজাংশনটা কোঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। কি হয়ে যাবে? কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? একটি প্রিন্সিপাল ক্লজ, একটি কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? স্ট্রাকচারটা ক্লিয়ার? এখন আমরা কি করব? এখন আমরা উদাহরণ দিয়ে চিনব, ঠিক আছে? উদাহরণ দেখব, एग्जांपल দেখব, কিভাবে एग्जांपलকে চিনব, ঠিক আছে? প্রথমে দেখি কি দেখব? সিম্পল দেখি। প্রথমে সিম্পল দেখব। বাই ফিনিশিং দ্য ওয়ার্ক ইউ ক্যান গো। বাই, আমি একটু ছোট করে লিখি, হ্যাঁ, এখানে জায়গা নেই তো, আপনারা একটু বুঝে নিন। বাই ফিনিশিং the work, by finishing the work you can go. You can go, ঠিক আছে? আচ্ছা, একটা एग्जांपल লিখলাম। এবার এখানে দেখেন তো, by finishing the work, এখানে কি কোনো ফিনিট ভার্ব আছে? সাবজেক্ট আছে? এই যে এটার মধ্যে কি কোনো, এই ক্লজটাতে কি কোনো ফিনিট ভার্ব আছে? সাবজেক্ট আছে? এই ক্লজে কি কোনো ফাইনিট ভার্ব বা সাবজেক্ট আছে? আছে কি না? অবশ্যই নাই, ঠিক আছে? নাই। দেখেন, এটা হচ্ছে একটা প্রেস। এটা কি? এটা একটা প্রেস। এটা একটা প্রেস, কারণ এখানে কোনো ফাইনিট ভার্ব নাই এবং এখানে কোনো কি সাবজেক্ট নাই। দেখেন, এখানে বাই ফিনিশিং দা ওয়ার্ক, এখানে কোনো ফাইনিট ভার্বও নাই, কোনো সাবজেক্টও নাই, তাই এটা হবে কি একটা প্রেস। আবার দেখেন, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজও না, এটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। কেন জানেন? বাই ফিনিশিং, ও সরি, না, এটা হচ্ছে প্রেস, ঠিক আছে? এটা হচ্ছে প্রেস। আর এটা কি? ইউ ক্যান গো। ইউ ক্যান গো বাই ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজ শেষ হলে ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। এখানে কি? এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কেন হয়েছে? দেখেন, এটা কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারছে। দেখেন, এটা কিন্তু কারো সাহায্য নেই। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। কারণ এখানে আমি যদি বলি ইউ ক্যান গো, তুমি যেতে পারো, কারণ তুমি যেতে পারো, এখানে কি আর কোনো কিছু জানার থাকে না, কারণ এটা স্বাধীন ক্লজ। হ্যাঁ, এটা স্বাধীন বাক্য, এটার মধ্যে স্বাধীন বাক্য। ইউ ক্যান গো, এখানে কিন্তু আর কিছু জানার থাকে না। ইউ ক্যান গো, এটা হবে প্রিন্সিপাল ক্লজ। মানে যে প্রিন্সিপাল ক্লজ নিজের মনের ভাব, যে বাক্যের মধ্যে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, মানে অন্য ক্লাউজের উপর ডিপেন্ডেন্ট না, অন্য ক্লাউজের উপর নির্ভর করে না, নিজেরটা নিজে শেষ করে ফেলতে পারে, তাহলে ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে বলছে ইউ ক্যান গো, তুমি যেতে পারো, তার মানে এখানে অন্য একটা বাক্যের জন্য আমরা অপেক্ষা করতে হচ্ছে না। তার মানে এতটুকুর মধ্যে শেষ। তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে কি? প্রেস, ঠিক আছে? এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো কমপ্লেক্স দেখবো, ঠিক আছে? কমপ্লেক্স কিভাবে করতে পারি? ইফ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইউ ক্যান গো।
if you finished the work you can go, ঠিক আছে? if you finish the work you can go। আচ্ছা এখানে দেখেন এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি ক্লজ? এখানে দুইটা ক্লজ আছে। কয়টা ক্লজ? দুইটা ক্লজ, ঠিক আছে? আমি বলছিলাম, আমি একটু আগে যখন স্ট্রাকচার লিখেছি তখন বলছিলাম সিম্পল সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ভার্ব থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। দেখেন প্রিন্সিপাল ক্লজ আছে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব আছে, একটি কি থাকবে? সাবজেক্ট থাকবে, সাবজেক্ট আছে, ঠিক আছে? মিলছে? আচ্ছা কমপ্লেক্স সেন্টেন্সে কি বলছিলাম আমি? কমপ্লেক্স সেন্টেন্সে বলছিলাম একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। আচ্ছা দেখেন তো, ইফ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি শেষ করো। এখানে কি আমার মনের ভাব শেষ হয়েছে বা এই বাক্যটা শেষ হয়েছে? অবশ্যই শেষ হয় নাই, কারণ যদি বলছে যদি তুমি কাজটি শেষ করো, তার মানে আর কিছু জানার আছে আমাদের। হ্যাঁ, যদি তুমি কাজটি শেষ করো তার মানে এই কাজ শেষ করার পরে আর কিছু করবে, কাজ শেষ করে আর কিছু করবে, এটা একটা জানার আগ্রহ আছে, একটা নির্ভরশীলতা আছে। মানে এই বাক্যের মধ্যে বাক্যটা শেষ করতে পারে নাই, ঠিক আছে? বাক্যটা শেষ করতে পারে নাই মানে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি হবে? ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। আমি এসবি দিচ্ছি, কেমন? সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এই বাক্যটা এই বাক্যের উপর নির্ভর করে। এখানে দেখি ইউ ক্যান গো, তুমি যেতে পারো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। দেখেন আমি বলছিলাম কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সবসময় দুইটা ক্লজ থাকবে, একটা হবে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হবে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? প্রথমটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই বাক্যটা এই বাক্যের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এই বাক্যটা এই বাক্যের উপর নির্ভর করে। আমরা এখানে যদি শেষ করে দেই তাহলে এই বাক্যটা কমপ্লিট হয় নাই। কেন হয় নাই? ইফ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি করো, কাজটা করার পরে আরো কিছু করবে সে, ঠিক আছে? তো আরো কিছু জানার বাকি আছে, তাই এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা হচ্ছে কি ইউ ক্যান গো, মানে ইউ ক্যান গো দিয়ে আমরা শেষ করছি, মানে কথাটাকে আমরা বাক্যটাকে পরিপূর্ণ করছি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ইউ ক্যান গো কি হবে? প্রিন্সিপাল ক্লজ, তাহলে ঠিক আছে? আচ্ছা এখন আমরা দেখব কি কম্পাউন্ড সেন্টেন্সের একটা एग्जांपल দেখব। কম্পাউন্ড সেন্টেন্সের একটা एग्जांपल দেখব। দেখেন ফিনিশ দ্য ওয়ার্ক, finish the work and you can go, you can go, ঠিক আছে? finish the work and you can go। আচ্ছা দেখেন এখানে কিন্তু দুটো ক্লজ, এটা একটা ক্লজ, finish the work হচ্ছে একটা ক্লজ, আর you can go হচ্ছে একটা ক্লজ, দুইটা ক্লজ। দেখেন তো দুইটা ক্লজে কি প্রিন্সিপাল ক্লজ নাকি একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে? finish the work কাজটি শেষ করো, মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কেন? কাজটি শেষ করো, কাজটি শেষ করার পরে তো শেষ, মানে বাক্যটা এখানেই শেষ, এই বাক্যটা এখানেই শেষ। এখানে কি আর কিছু জানার থাকে? আমি যদি বলি এতটুকু বলি, মনে করি এতটুকু আছে, এটা বাদ, ঠিক আছে? ফিনিশ দ্য ওয়ার্ক কাজটি শেষ করো, কাজটি শেষ করো মানে আর কিছু জানার নাই, তাহলে এটা কি হবে? প্রিন্সিপাল ক্লজ হবে, প্রিন্সিপাল ক্লজ হবে, ঠিক আছে? আর এটা দেখেন এন্ড ইউ ক্যান গো, আর ইউ ক্যান গো তো আমি এখানে বলছি প্রিন্সিপাল, এখানে বলছি প্রিন্সিপাল, ইউ ক্যান গো হবে প্রিন্সিপাল, তুমি যেতে পারো, তাহলে দুইটাই প্রিন্সিপাল ক্লজ। আমি বলছিলাম কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবো? কম্পাউন্ড সেন্টেন্সে সব সময় দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা কনজাংশন দ্বারা যুক্ত হবে। এখানে কি এটা হচ্ছে কনজাংশন, ঠিক আছে? মিলছে? দেখেন কম্পাউন্ড সেন্টেন্সে সব সময় একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, দুইটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, মাঝখানে কনজাংশন দ্বারা যুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা আমি আরেকটা জিনিস বলছিলাম, মনে আছে কিনা দেখেন, এই কম্পাউন্ড সেন্টেন্স আরেকভাবে নির্ণয় করা যায়, দুইটা প্রিন্সিপাল ক্লজ মাঝখানে কনজাংশন দিয়েও নির্ণয় করা যায়। আরেকটা কি বলছি? একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট না সরি একটি কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আমি এটা একটু মুছে দিচ্ছি, যেহেতু আমাদের জায়গা নাই তাই একটু দেখানোর জন্য আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখেন আচ্ছা আমি কি বলছি? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তাহলে এতটুকু একটা প্রিন্সিপাল ক্লজ। আমরা জানি ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে বাক্যটা শেষ হয়েছে কারণ এটা স্বাধীন বাক্য, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তাহলে এটা কি হবে? প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? আর আমি যদি এন্ড সহ নেই, হ্যাঁ, এন্ড ইউ ক্যান গো, এটা হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। এটা কি হয়ে যাবে? কোঅর্ডিনেট ক্লজ। কারণ দেখেন এতক্ষণ ছিল ফিনিশ দ্য ওয়ার্ক একটা প্রিন্সিপাল ক্লজ, এন্ডটা বাদ দিছিলাম, শুধু এটা ধরছিলাম, তাই একটা দুইটা প্রিন্সিপাল ক্লজ ছিল। আর এখন হয়ে গেছে কি এটা প্রিন্সিপাল ক্লজ, আর এখানে এন্ড সহ ধরছি, এন্ড ইউ ক্যান গো, ফিনিশ দ্য ওয়ার্ক এন্ড ইউ ক্যান গো, তাহলে এন্ড সহ ধরলে এটা কি হয়ে যাবে? কোঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। কি হয়ে যাবে? কোঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। তাহলে আমাদের আইডেন্টিফিকেশন শেষ। আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিভাবে নির্ণয় করতে হয়, আর সিম্পলে কি থাকবে, কমপ্লেক্সে কি থাকবে, কম্পাউন্ডে কি থাকবে, কোনটা কিভাবে হবে, এতটুকু বুঝছি।
বুঝছি কি না? যদি বুঝে থাকেন ডান লেখেন, বুঝে থাকলে ডান লেখেন, তারপরে আমরা ট্রান্সফরমেশনে যাব। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে ডান লেখেন। আর আপনারা ক্লাসটা নোট করবেন, বুঝছেন? এগুলো নোট করে রাখবেন, নোট করে রাখলে আপনাদের উপকার হবে। এতটুকু ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে ডান লেখেন। এতটুকু কি ক্লিয়ার? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পলে কি থাকবে? একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি ফ্যানিক ভার্ব থাকবে, একটি সাবজেক্ট থাকবে। কমপ্লেক্সে কি থাকবে? একটি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। কম্পাউন্ডে কি থাকবে? দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি কনজাংশন থাকবে, অথবা একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি কোঅর্ডিনেট ক্লজ থাকবে। এতটুকু শেষ। ঠিক আছে? বুঝছেন কিনা? পারবেন কিনা? কমেন্ট করে দেন, ডান লিখে দেন। আচ্ছা, এখন আমরা কি দেখবো? ট্রান্সফরমেশন দেখবো। ঠিক আছে? এটা পুরোটাই মুছে ফেলি। ঠিক আছে? যেহেতু আমাদের জায়গা শর্ট, তাই আমরা এটা পুরোটাই মুছে ফেলবো। আমরা এখন দেখবো ট্রান্সফরমেশন, কিভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে নিব, সিম্পল থেকে কমপ্লেক্সে নিব, কিভাবে তারপর কম্পাউন্ডে নিব, সবগুলো দেখবো। ঠিক আছে? দেখেন, আমি 8টা রুলস শিখাবো। এই 8টা যদি ভালো মতো দেখতে পারেন, ভালো মতো করতে পারেন, আপনারা এক্সামে একদম ক্লিয়ার হয়ে যাবে। 8টা রুলস শিখাবো, বেশি না, 8টা। ট্রান্সফরমেশন, ঠিক আছে? 1 নম্বর রুলস নাম্বার 1। প্রথমে থাকবে কি থাকবে? প্রথমে কমপ্লেক্স দিয়ে করি। হ্যাঁ, প্রথমে কমপ্লেক্স দিয়ে করব, কারণ কমপ্লেক্স দিয়ে করলে আমাদের সবচেয়ে বেশি সোজা হয়। কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে যাব, কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে যাব, সিম্পল থেকে কোথায় নিয়ে যাব? কম্পাউন্ডে নিয়ে যাব। ঠিক আছে? দেখেন, আচ্ছা আমরা প্রথমটা কি দিয়ে করব? ইফ প্লাস অ্যাফার্মেটিভ দিয়ে। ঠিক আছে? ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে কি হবে? কমপ্লেক্সে থাকবে কি থাকবে? ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকবে। কমপ্লেক্সে ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকবে। ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সে ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকবে। তারপর সিম্পলে কি থাকবে? সিম্পলে থাকবে বাই প্লাস, সিম্পলে বাই হয়ে যাবে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? কম্পাউন্ডে কি থাকবে? কম্পাউন্ডে থাকবে এন্ড, কম্পাউন্ডে থাকবে এন্ড। আর যদি ভার্বটা যদি মানে সেন্টেন্সটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে হয়, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে হলে কি হবে? লেট হয়ে যাবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লেট হয়ে যাবে। কম্পাউন্ডে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে সেটা লেট দিয়ে শুরু হবে, লেট হয়ে যাবে। ঠিক আছে? দেখেন, কমপ্লেক্সে থাকবে ইফ প্লাস অ্যাফার্মেটিভ, ইফ প্লাস অ্যাফার্মেটিভ। সিম্পলে থাকবে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? আর কম্পাউন্ডে কি থাকবে? এন্ড থাকবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, লেট থাকবে। ঠিক আছে? আমরা এখন কি দেখব? উদাহরণ দেখব কয়েকটা। কমপ্লেক্সের একটা উদাহরণ দেখি। কমপ্লেক্সের একটা উদাহরণ দেখি। ঠিক আছে? ইফ ইউ রান ফাস্ট ইউ উইল গেট দ্য ট্রেন। ইফ ইউ রান ফাস্ট, if you run fast you will get the train, you will get the train। ঠিক আছে? দেখেন এখানে কি আসছে? ইফ আসছে। আমরা কি বলছি? কমপ্লেক্সে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে? এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইউ রান ফাস্ট, ইউ রান ফাস্ট, যদি তুমি দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও, যদি তুমি তাড়াতাড়ি দৌড়াও। ইউ রান ফাস্ট, তুমি তাড়াতাড়ি দৌড়াও। এটা একটা কি অ্যাফার্মেটিভ। হ্যাঁ, হ্যাঁ বোধক সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তারপর এটা হচ্ছে এক্সটেনশন, এটা বসে যাবে, এটা যেমন থাকবে তেমন বসে যাবে, এটার কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে এখানে ইফ প্লাস অ্যাফার্মেটিভ। এখানে কি আছে? ইফ আছে আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। তাহলে রুলস অনুযায়ী সিম্পল কি হবে? সিম্পল কি হবে? বাই আসবে, বাই। হ্যাঁ, এই যে বাই, সিম্পল একটা বাই আসবে। বাই আসার পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে রান। হ্যাঁ, বাই রানিং ফাস্ট, বাই রানিং ফাস্ট। ঠিক আছে? বাই রানিং ফাস্ট ইউ উইল গেট দ্য ট্রেন, ইউ উইল গেট দ্য ট্রেন সবসময় সেম থাকবে।
দেখেন আমরা রুলস অনুযায়ী বসেছি, প্রথমে ই প্লাস অ্যাফার্মেটিভ আনছি, তারপরে বাই আনছি, বাইয়ের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়েছি, হয়ে গেছে, একদম সিম্পল। ঠিক আছে, ই প্লাস অ্যাফার্মেটিভ থাকলে সিম্পলে থাকবে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, আর কম্পাউন্ডে কি থাকবে? কম্পাউন্ডে থাকবে এন্ড, কম্পাউন্ডে থাকবে এন্ড। দেখেন কম্পাউন্ডে থাকবে এন্ড, তাহলে আমি কি লিখতে পারি? ইউ রান ফাস্ট, ইউ, আচ্ছা ইউ হবে না, রান ফাস্ট লিখলেই হয়ে যাবে। রান ফাস্ট, run fast and you will get the train, you will get the train। ঠিক আছে, তাহলে দেখেন তিনটা সেন্টেন্স, দেখেন তিনটা সেন্টেন্স ভালো করে দেখেন। আমি বলছিলাম রুলে হবে, রুলসে কি বলছিলাম? কমপ্লেক্সে ই প্লাস অ্যাফার্মেটিভ হবে, এখানে ই আসছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আসছে। সিম্পল কি বলছিলাম? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে, এখানে বাই আসছে, ভার্ব হচ্ছে রান, রানের সাথে আইএনজি হচ্ছে রানিং হয়ে গেছে। ঠিক আছে, আর কমপ্লেক্সে কি হবে? মাঝখান দিয়ে কি থাকবে? কনজাংশন এন্ড থাকবে। ঠিক আছে, রান ফাস্ট এন্ড ইউ উইল গেট দ্য ট্রেন। আচ্ছা আমি বলছি কি, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা লেট আনবো। ঠিক আছে, আচ্ছা আমরা এটা দেখি, হ্যাঁ এটা আমরা একটু দেখি, আমরা ইউটা মুছে দেই, ইউটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করে ফেলি। ঠিক আছে, ইউটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করে ফেলি। যেসব জায়গায় ইউ আছে সবগুলোকে আমরা কি করব? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করব, হি করে দিব, হি। ঠিক আছে, সব জায়গায় হি করে দিব, এখানেও হি করে দিব, হি। হ্যাঁ, কিন্তু আমরা এটা মুছে ফেলবো, কারণ এটা আমাদের কাজ হচ্ছে কম্পাউন্ডে, বাকিটা ঠিক থাকবে, বাকিটা ঠিক থাকবে। দেখেন আচ্ছা এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তারপর ভার্বের সাথে এস যোগ হবে না? অবশ্যই এস যোগ হবে, এস বাই এস যোগ হয়। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, তাহলে এটা কি হবে? রানস হয়ে যাবে, ইফ ইউ রানস ফাস্ট। ঠিক আছে, ইফ ইউ রানস ফাস্ট, তাহলে দেখেন সবগুলো কিন্তু সেম, ই প্লাস অ্যাফার্মেটিভ, ই প্লাস অ্যাফার্মেটিভ, ইফ হি রানস ফাস্ট, ইফ হি রানস ফাস্ট হি উইল গেট দ্য ট্রেন, বাই রানিং ফাস্ট হি উইল গেট দ্য ট্রেন, সব দুইটা কিন্তু সেম। ঠিক আছে, এখানে আমরা কিচ্ছু চেঞ্জ করি নাই, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। আচ্ছা এটার রুলস কি? কম্পাউন্ডে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হবে? লেট হবে, কি হবে? লেট হবে, লেট হবে, let him run fast, let him run fast, let him run fast and he will get the train, and he will get a train। তাহলে দেখেন এটা আগে কি ছিল? এটা আগে ছিল he runs fast and he will get the train। ঠিক আছে, এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আসছে, হি আসার কারণে আমরা একটা লেট যোগ করছি, লেট যোগ করার কারণে হিটা হিম হয়ে গেছে, হির পজিটিভ ফর্ম হিম হয়ে গেছে, পজিটিভ ফর্ম, পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে লেট হিম রান ফাস্ট, হি উইল গেট দ্য ট্রেন, এন্ড হি উইল গেট দ্য ট্রেন। তাহলে এটা বুঝছেন, এটা হচ্ছে এক নম্বর রুলস। ঠিক আছে, এভাবে করে আমি 8টা রুলস শিখাবো, এই 8টা রুলস যদি আপনারা পারেন তাহলে আপনাদের ট্রান্সফরমেশন একদম ইজি হয়ে যাবে, পানি হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লেক্সে থাকবে ই প্লাস অ্যাফার্মেটিভ, সিম্পলে থাকবে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, কম্পাউন্ডে থাকবে এন্ড, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কম্পাউন্ডে লেট যোগ হবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা এটা মুছে ফেলি। হ্যাঁ, আমরা রুলস নাম্বার 2 এ চলে যাই, রুলস নাম্বার 2 তে চলে যাই। এখন আমরা শিখবো রুলস 2। রুলস কত? রুলস 2। আচ্ছা আমরা তো অ্যাফার্মেটিভ দিয়ে শিখছি, যদি নেগেটিভ থাকে, এখানে তো আমরা কেন কি শিখছি? ইফ প্লাস অ্যাফার্মেটিভ। যদি ইফ প্লাস নেগেটিভ হয়, দেখেন ইফ প্লাস যদি নেগেটিভ হয় কি হবে? ইফ প্লাস যদি নেগেটিভ হয় কি হবে? অথবা আনলেস হয়, আনলেস। হ্যাঁ, হয় ইফ প্লাস নেগেটিভ হবে অথবা কি থাকবে? আনলেস থাকবে। ইফ প্লাস নেগেটিভ থাকবে অথবা আনলেস থাকবে, তাহলে কি হবে? এখানে কি আসবে? সিম্বলে কি আসবে? উইথআউট। ঠিক আছে, দেখেন উইথআউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখেন আগেরটার মতোই, আগেরটা আমরা ই প্লাস অ্যাফার্মেটিভ ছিল তাই এখানে ছিল বাই, এখন ই প্লাস নেগেটিভ বা আনলেস হয়ে গেছে তাই এখানে হয়ে গেছে উইথআউট। ঠিক আছে, আর কম্পাউন্ড সেম, কম্পাউন্ডে থাকবে অর। হ্যাঁ, অর থাকবে, এন্ড হবে না, কিন্তু এখানে কিন্তু এন্ড হবে না,
ইফ প্লাস অ্যাফার্মেটিভ হলে এন্ড হবে, এটা মনে রাখবেন। ইফ প্লাস অ্যাফার্মেটিভ হলে এন্ড, ইফ প্লাস অ্যাফার্মেটিভ হলে বাই হবে এন্ড হবে, এই দুইটা জিনিস মনে রাখবেন। ইফ প্লাস যদি অ্যাফার্মেটিভ হয় এখানে বাই এখানে এন্ড, আর যদি ইফ প্লাস নেগেটিভ বা আনলেস হয় এখানে উইদাউট এখানে অর। ঠিক আছে, এতটুকু মনে রাখলে পারবেন। আচ্ছা আমরা একটা ইয়া দেখি, এক্সাম্পল দেখি। ঠিক আছে, কি দেখবো? এক্সাম্পল দেখেন, if you do not study, if you do not study you will fail, you will fail, you will fail। কি আছে? if you do not study you will fail। তাহলে দেখেন if আসছে, নেগেটিভ সেন্টেন্স আসছে, নেগেটিভ do not আমরা not ইউজ করছি তাই নেগেটিভ হইছে। দেখছেন, if প্লাস নেগেটিভ সেন্টেন্স আসছে, তাহলে আমরা এই রুলস অনুযায়ী এখানে কি আনবো? উইদাউট আনবো। উইদাউট কি আনবো? উইদাউট স্টাডিং, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব হচ্ছে স্টাডি, স্টাডির সাথে আইএনজি যোগ হবে, স্টাডিং। without studying you will fail, you will কি? fail। without studying you will fail। আর কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডে আমরা একটা অর লাগাই দিব, study or you will fail, study or you will fail। তাহলে দেখেন শেষ, তাহলে শেষ। আচ্ছা এটা আমরা মনে রাখবো কেমনে? মনে রাখার কৌশলটা আমি বলতেছি। দেখেন আমরা এতক্ষণ শিখছি ইফ প্লাস অ্যাফার্মেটিভ হলে এখানে উইদাউট আসে, এখানে এন্ড আসে। এখন দেখেন ইফ প্লাস যদি নেগেটিভ হয় বা আনলেস হয় এখানে উইদাউট এখানে বাই আসবে। ইফ প্লাস অ্যাফার্মেটিভ হলে এখানে বাই আসে, এখানে এন্ড আসে। ঠিক আছে, আর যদি ইফ প্লাস নেগেটিভ বা আনলেস হয় এখানে উইদাউট আসবে, এখানে অর আসবে। শুধু এই কয়েকটা জায়গা চেঞ্জ হবে, আপনাদের মাথায় রাখতে হবে এখানে এই কয়েকটা জায়গায় কখন কোন সময় চেঞ্জ হয়, কখন কোন সময় এই কয়েকটা জায়গা চেঞ্জ হয়। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন ফিনিশ হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স আসছে, এটা ঠিক আছে। উইদাউট বাইরের জায়গায় উইদাউট আসছে, ভার্বের সাথে আইএনজি আসছে, এটা ঠিক আছে। স্টাডি মানে এটা আসছে আর শুধু অর লাগিয়ে দিছি, এটা ঠিক আছে। ঠিক আছে, স্টাডি অর ইউ উইল ফেল। ঠিক আছে, দুইটা ক্লিয়ার। তাহলে আমাদের দুইটা রুলস ক্লিয়ার। কয়টা ক্লিয়ার? দুইটা। এতটুকু কি ক্লিয়ার? এই দুইটা রুলস কি আপনাদের ক্লিয়ার? দুইটা রুলস যদি ক্লিয়ার হয় একটু ক্লিয়ার লিখে দেন। এই দুইটা রুলস যদি ক্লিয়ার হয় একটু ক্লিয়ার লিখে দেন। আচ্ছা তাহলে আমরা 3 নম্বরটা দেখি। হ্যাঁ, আমরা দুইটা রুলস শিখলাম, এখন 3 নম্বর আরেকটা শিখবো, আরেকটা রুলস শিখবো, আরেকটা রুলস শিখবো। একটা রুলস শিখবো। দেখেন 3 নম্বর, নাম্বার 3। ঠিক আছে, নাম্বার 3 কমপ্লেক্সে কি থাকবে? কমপ্লেক্সে সোরেট থাকবে। যদি কমপ্লেক্সে সোরেট থাকে, যদি কমপ্লেক্সে সোরেট থাকে সিম্পলে কি হবে? সিম্পলে হবে টু বা ইন অর্ডার টু। টু থাকবে, না হয় ইন অর্ডার টু থাকবে। টু বা ইন অর্ডার টু, টু বা ইন অর্ডার টু। আর কম্পাউন্ডে কি থাকবে? কম্পাউন্ডে থাকবে এন্ড, এন্ড থাকবে সাথে ওয়ান বা ওয়ান্স থাকবে। সাথে কি থাকবে? ওয়ান বা ওয়ান্স। তাহলে দেখেন আমাদের রুলস লেখা শেষ। কমপ্লেক্সে থাকবে সুডেড, আর সিম্পলে থাকবে টু বা ইন অর্ডার টু, যে কোনো একটা। কম্পাউন্ডে থাকবে এন্ড, এন্ডের সাথে কি থাকবে? ওয়ান বা ওয়ান্স, ওয়ান বা ওয়ান্স। ঠিক আছে, তাহলে আমরা একটা एग्जांपल দেখি। we eat so that we can live, এখানে দেখেন we eat আমরা খাই, আমরা কেন খাই? so that যাতে আমরা we can live যাতে আমরা বাঁচতে পারি। আমরা খাই যাতে আমরা কি করতে পারি? বাঁচতে পারি। আমরা কেন খাই? আমরা বাঁচার জন্য খাই। আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। so that ইউজ হইছে। ঠিক আছে, so that ইউজ হইছে। তাহলে এখানে কি হবে? সিম্পলে কি হবে? সিম্পলে সবকিছু ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে। we eat
sorted এর জায়গায় আমরা টু লিখবো, টু লিভ, টু লিভ, শেষ, একদম ইজি। দেখেন আমি বলছিলাম কমপ্লেক্সে যদি sorted থাকে, কমপ্লেক্সে sorted আছে উই ইট sorted উই ক্যান লিভ, তাহলে সিম্পলে sorted এর জায়গায় টু হবে অথবা ইন অর্ডার টু হবে, আমরা টু ইউজ করছি, sorted এর জায়গায় টু হবে। দেখেন উই ইট sorted এর জায়গায় টু লিভ, উই ইট টু লিভ, উই ইট sorted উই ক্যান লিভ, উই ইট টু লিভ, উই ইট টু লিভ। আর কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ডে এন্ড আসবে, এন্ড এর সাথে একটা ওয়ান্ট আসবে, কি হবে, we want to live, to live, and so we eat, so we eat। ঠিক আছে, দেখেন কম্পাউন্ডটা কিন্তু একটু কঠিন। কেন কঠিন, এটা একটু উল্টা টাইপের। দেখেন আমরা শিখছি কি, কমপ্লেক্সে যদি sorted থাকে, কমপ্লেক্সে sorted থাকলে we eat sorted we can live, আর সিম্পলি কি হবে, টু হয়ে যাবে অথবা ইন অর্ডার টু হয়ে যাবে, তাহলে we eat to live, we eat to live। আর কমপ্লেক্সে কি হবে, কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ডে আমরা এন্ড হবে আর ওয়ান বা ওয়ান্স আসবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ওয়ান্স আসবে, আর যদি এমনি হয় ওয়ানটা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি, we want to live, আমরা বাঁচতে চাই, এবং and so we eat, তাই আমরা খাই। দেখেন এটা বলছে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই এই কারণে যাতে আমরা বাঁচতে পারি। উই ইট টু লিভ, আমরা খাওয়ার, আমরা বাঁচার জন্য খাই। উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, মানে এক বাক্যে শেষ। আর এটা দুই বাক্য করছে, এটা কমপ্লেক্স জটিল বাক্য। উই ইট সো দ্যাট, আমরা এই কারণে খাই, উই ক্যান লিভ, যাতে আমরা বাঁচতে পারি। আর এটা হচ্ছে এক বাক্যে শেষ, কারণ এটা কি সিম্পল, একদম সরল বাক্য। উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। আর এটা কি কম্পাউন্ড, উই ওয়ান্ট টু লিভ, উই ওয়ান্ট টু লিভ, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, এন্ড এবং সো উই ইট, আমরা তাই আমরা খাই, আমরা বাঁচতে চাই এবং তাই আমরা খাই। ঠিক আছে, আমি একটা জিনিস বুঝাইছিলাম, ওই যে দেখেন আমি বলছিলাম কম্পাউন্ডে একটা সাবঅর্ডিনেট থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। দেখেন তো এখানে সাবঅর্ডিনেট আছে কিনা, উই ইট, আমরা খাই, আমরা খাই প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ, এটা আপনারা বলেন। আমরা খাই, এটা কি প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ, বলেন, যারা দেখতেছেন তারা বলেন। উই ইট এটা কি প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ, কি বলে দেন। কেউ কমেন্ট করে না, সমস্যা নেই, কারো কমেন্ট করা লাগবে না, আমি ক্লাস করে। আচ্ছা উই ইট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আমরা খাই, আমরা খাই, আমরা খাই মানে এখানে আমরা কেন খাই, আমরা কেন খাই, এটা একটা প্রশ্ন করে। হ্যাঁ কেন খাই, এটা তো বাক্য শেষ হয় নাই, আমরা খাই দ্বারা তো আমরা, এটা বাক্য শেষ হয় নাই, আমরা কেন খাই, সো দ্যাট আমরা খাই কারণ উই ক্যান লিভ, যাতে আমরা কি বাঁচতে পারি, আমরা বাঁচার জন্য খাই। ঠিক আছে, আর এখানে কি বলছি, সিম্পলে দুটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, উই ইট এটা একটা প্রিন্সিপাল, লিভ এটা একটা প্রিন্সিপাল, মাঝখানে টু, সরি এটা না, আচ্ছা সরি এটা ভুলিছে। সিম্পলি কি বলছিলাম আমরা, একটা কি থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে। এখানে ফাইনাইট ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ পুরোটা। ঠিক আছে, আর কম্পাউন্ডে কি বলছিলাম, কম্পাউন্ডে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা কনজাংশন থাকবে। এখানে উই ওয়ান্ট টু লিভ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সো উই ইট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর কনজাংশন হচ্ছে এন্ড। ঠিক আছে, আমি যেভাবে বলছিলাম সবগুলো সেভাবে মিলবে, সবগুলো কিন্তু সেম ভাবে মিলবে। আচ্ছা তাহলে আমাদের তিনটা রুলস শেখা শেষ, কটা শেখা শেষ, তিনটা। 4 নম্বর রুলসে কি আছে আমরা দেখব, 4 নম্বর রুলসে কি আছে আমরা দেখব। 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর। আচ্ছা 4 নম্বর কি আছে, so dot dot that, so dot dot that, so dot dot that থাকলে কি হয়, কমপ্লেক্সে যদি so dot dot that থাকে, সিম্পলে কি হবে, সিম্পলে যদি নেগেটিভ থাকে, যদি নেগেটিভ সেন্টেন্স হয় আমরা লিখব 2 dot dot 2, 2 dot dot 2, যদি নেগেটিভ হয় তাহলে এটা, আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি লিখব, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি লিখব, তাহলে লিখব enough dot dot 2, enough dot dot 2। ঠিক আছে, আর কম্পাউন্ডে কি লিখব, কম্পাউন্ডে এন্ড লিখব,
এন্ড লিখবো, এন্ড এর সাথে একটা বেরি যোগ করব। কি যোগ করব? বেরি। ঠিক আছে, তাহলে দেখেন রুলস লিখা শেষ। কমপ্লেক্সে যদি সো ডট ডট ডেট থাকে, হ্যাঁ, সিম্পলে কি হয়ে যাবে? সিম্পল সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে টু ডট ডট টু হবে, আর সিম্পল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এনাফ ডট ডট টু হবে। আর কম্পাউন্ডে কি রাখবে? কম্পাউন্ডে এন্ড থাকবে, এন্ড এর সাথে বেরি থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? এক্সাম্পল দেখি। এক্সাম্পল, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। He is so weak that he cannot walk. He cannot walk. মানে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। He is so weak that he cannot walk. আচ্ছা, আমরা কি বলছিলাম? so ডট ডট ডেট থাকবে। এখানে সো ডট ডট ডেট আছে কিনা দেখেন তো। সো ডট ডট মানে কিছু একটা আছে, ডেট। ঠিক আছে, ডট ডট মানে এখানে কোন একটা সেন্টেন্স, মানে কোন একটা লেখা থাকবে, কি যে কোন একটা লেখা আছে। ঠিক আছে, তাহলে সো ডট ডট ডেট আসছে। আর এটা কি সেন্টেন্স? এটা আর নেগেটিভ সেন্টেন্স, ক্যান নট আসছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম? ক্যান নট আসলে কোনটা ইউজ করব? টু ডট ডট টু ইউজ করব। আর যদি অ্যাফার্মেটিভ হতো তাহলে এনাফ ডট ডট টু ইউজ করতাম। তাহলে আমরা এখন কোনটা ইউজ করব? টু ডট ডট টু ইউজ করব। তাহলে দেখেন হি ইজ দেখেন 2 ডট ডট 2 is too weak to walk. He is too weak to walk. He is too weak to walk. তাহলে দেখেন এখানে সো ডট ডট আছে, এখানে 2 ডট ডট 2 আসছে। সোর জায়গায় 2 আর ডট ডটের জায়গায় ডট ডট, ডেটের জায়গায় 2। ঠিক আছে, ঠিক আছে, সো ডট ডট ডেট থাকলে 2 ডট ডট 2 এটা মনে রাখবে, একদম এক লাইনে মনে রাখবেন। সো ডট ডট ডেট থাকলে 2 ডট ডট 2, সো ডট ডট ডেট থাকলে 2 ডট ডট 2। আর কম্পাউন্ডে কি থাকবে? এন্ড এন্ড বেরি থাকবে, এন্ড এন্ড বেরি থাকবে। কম্পাউন্ডে এন্ড এন্ড বেরি থাকবে। হি ইজ ভেরি উইক। হি ইজ ভেরি উইক। হি ইজ ভেরি উইক and he cannot walk. He cannot walk. তাহলে ঠিক আছে, আমি কি বলছিলাম? আমি বলছি কমপ্লেক্সে সো ডট ডট ডেট থাকবে, সো ডট ডট ডেট আসছে। সিম্পলে নেগেটিভ থাকলে 2 ডট ডট 2 থাকবে, এটা নেগেটিভ সেন্টেন্স তাই 2 ডট ডট 2 আসছে। আর কম্পাউন্ডে এন্ড এন্ড বেরি থাকবে, এখানে বেরি আসছে, এন্ড আসছে। হি ইজ ভেরি, এই বেরিটা কিন্তু আমরা এক্সট্রা যোগ করছি। হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যানট ওয়াক। তাহলে সেন্টেন্সটা কি? হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যানট ওয়াক। ঠিক আছে, এরকম ভাবে সবগুলা শিখতে হবে। তাহলে আমরা রুলস কয়টা শিখলাম? 4টা শিখে ফেলছি। কয়টা শিখে ফেলছি? 4টা। এখন শিখবো যে একটা মজার রুলস, যেটা আপনারা সবাই জানেন, সবাই কম বেশি এটা ইউজ করেন। এটা জাতীয় রুলস বলা যায়, জাতীয় সেন্টেন্স বলা যায়, সবকিছু বলা যায়। হ্যাঁ, দেখেন এখন যেটা ইউজ করব, যেটা রুলস শিখবো, এটা হচ্ছে কি? দো অল দো। দো অল দো আমরা সবাই জানি। কমপ্লেক্সে কি থাকে? দো থাকে অথবা অল দো থাকে। দো অল দো, দো বা অল দো। দো অল দো, হ্যাঁ, দো অল দো থাকবে কোথায়? কমপ্লেক্সে থাকবে। আর এখানে কি থাকবে? সিম্পলে, সিম্পলে ইন স্পাইট অফ। সিম্পলে কি হয়ে যাবে? ইন স্পাইট অফ। in spite of plus verb plus ing, in spite of plus verb plus ing। আর কম্পাউন্ডে কি থাকবে? কম্পাউন্ডে but বা yet, হয় but না হয় yet, যে কোনো একটা। ঠিক আছে, ঠিক আছে, যে কোনো একটা। আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখব। एग्जांपल কোনটা দেখতে পারি? কোনটা দেখতে পারি? আপনাদের পছন্দের জাতীয় एग्जांपलটাই দেখব, যেটা আপনারা ইউজ করেন। though he is poor he is wise, he is weak, sorry, though he is poor he is honest, হ্যাঁ, he is honest, though he is poor he is honest। যদিও সে গরিব সে সৎ। সে গরিব হলো সৎ, যদিও সে গরিব সে সৎ। তাহলে এখানে কি আনতে পারি? সিম্পল কি আনতে পারি? in spite of, in spite of। আচ্ছা দেখেন তো আমরা রুলসে কি লিখছিলাম? ইন স্পাইট আসবে, ইন স্পাইটের সাথে ভার্ব প্লাস আইএনজি আসবে। এখানে ভার্ব কোনটা? এখানে হচ্ছে ভার্ব হচ্ছে ইজ, হ্যাঁ, ইজ হচ্ছে টু বি ভার্ব। আমরা জানি বি ভার্বের সাথে আইএনজি যোগ হলে কি হয়ে যায়? বিং হয়ে যায়।
বি ভার্বের সাথে আইএনজি যোগ হলে কি হয়ে যায়, বিং হয়ে যায়। আমরা জানি বি ভার্বের সাথে আইএনজি যোগ হলে কি হয়ে যায়, বিং হয়ে যায়। ইন স্পাইট অফ বিং পুয়ার, in spite of being poor he is honest, he is honest। ঠিক আছে, তাহলে সিম্পল কি হবে, in spite প্লাস ভার্ব প্লাস আইএনজি। in spite আর ভার্ব হচ্ছে বি ভার্ব, বি ভার্বের সাথে আইএনজি যোগ হলে বিং হয়ে যায়। in spite of being poor, in spite of being poor he is honest। আচ্ছা, এটা কিন্তু আমরা অন্যভাবে শিখছিলাম না। এখন অনেকে বলবে আমরা তো শিখছি in spite of his poverty he is honest, তাহলে আমি এভাবে কেন লিখলাম, এভাবেও হয় ওভাবেও হয়। আচ্ছা, ওভাবেও দেখাচ্ছি আমি। এটা এভাবে ইউজ করতে পারেন, in spite of his poverty, in spite of his poverty he is honest, he is honest। ঠিক আছে, আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন, এটা দিয়েও লিখতে পারেন in spite of প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা দিয়েও করতে পারেন, অথবা in spite of his poverty দিয়ে করতে পারেন। in spite of ঠিক থাকবে আর ভার্ব প্লাস আইএনজি জায়গায় his poverty দিয়ে দিবেন। being poor আর his poverty সেম, his poverty দিতেও পারেন অথবা being poor ও দিতে পারেন, যে কোনো একটা দিলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ডে আমরা বাট ইউজ করব, বাট is poor but honest, is poor but honest। ঠিক আছে, দেখেন রুলস এর সাথে কি মিলে কিনা দেখেন। আমরা বলছি দো অলদো থাকবে কোথায় থাকবে, কমপ্লেক্সে। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে সৎ, যদিও সে গরিব সে সৎ। আর সিম্পল কি থাকবে, ইন স্পাইট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে কি ইন স্পাইট অফ, এখানে আমি প্রথম কি লিখছি, বিং, ইজ হচ্ছে বি ভার্বের আইএনজি বিং পুয়ার হি ইজ অনেস্ট, অথবা ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। ঠিক আছে, আর কম্পাউন্ডে কি হবে, বাট, আমরা কম্পাউন্ডে কিচ্ছু করি নাই, শুধু বাটটা লাগাই দিছি, হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট। ঠিক আছে, বুঝছেন? এখানে বাট দিতে ইয়েরও দিতে পারেন, বাট দিতে পারেন না হয় ইয়ে দিতে পারেন, যে কোনো একটা। ঠিক আছে, একদম সোজা। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, ইন স্পাইট অফ হিজ পভার্টি, অথবা ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট। ঠিক আছে, ক্লিয়ার নাকি? আমরা 5টা রুল শিখে ফেললাম। ভিউজ একদম কমে গেছে, 4 জন এখন অনলি। কি আমার ক্লাস কি খারাপ হচ্ছে? একদম খারাপ হবে, স্বাভাবিক, আমি নতুন করাচ্ছি, চেষ্টা করতেছি, খারাপ তো হবেই, ভালো লাগতেছে না হয়তো আপনাদের। প্রথমে দেখছিলাম 8 জন 12 জন পর্যন্ত দেখছিলাম, এখন একদম 4 জন নেমে গেছে। ক্লাস কি বোরিং লাগতেছে? হ্যাঁ, এভাবে সুন্দর করে বুঝাচ্ছি তারপরে বোরিং লাগতেছে ক্লাস? আপনারা তো এগুলো মুখস্থ করেন, এই যে বাংলা গ্রামার, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, এগুলো অনেকেই মুখস্থ করে। সন্ধি, সমাস, কারক, ট্রান্সফরমেশন, রাইট ফ্রম ভার্ব, প্রিপোজিশন, তারপর কি আছে, ভয়েস চেঞ্জ, হ্যাঁ, এগুলো সবাই মুখস্থ করে। নারেশন, ডিগ্রি, সবাই মুখস্থ করে, অনেকেই বুঝে না। হ্যাঁ, তা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু মানে রুলস দিয়ে একটু বোঝানোর ট্রাই করতেছি, তাতে আপনাদের ভালো লাগতেছে না। আচ্ছা, 6 নম্বর দেখি, 6 নম্বর 5টা শিখে ফেলছি অলরেডি, আর মাত্র 3টা শিখবো। আর দেখেন, এটা থাকবে সিন্স এস ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে দুটি। এটা একটু বড় টাইপের, তাই আমি এগুলো মুছে ফেলবো, সব মুছে ফেলবো, কারণ রুলসটা একটু বড়, কমপ্লেক্স সেন্টেন্সের রুলসটা একটু বড়। সিন্স এস ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুটি ক্লাউজের বা সাবজেক্ট একই হয় এবং দুটি ক্লাউজের মেইন ভার্ব থাকে। আচ্ছা, সিন্স বা এস বা ওয়েন, সিন্স এস বা ওয়েন যুক্ত ক্লাউজে, ওয়েন যুক্ত কি, ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে, আমি এখানে লিখতেছি কমপ্লেক্স সেন্টেন্সে, ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুটি ক্লাউজে কি থাকে, দুটি ক্লাউজে সাবজেক্ট একই থাকে, এবং দুটি ক্লাউজে যদি মেইন ভার্ব থাকে, কি থাকে, মেইন ভার্ব থাকে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের রুল। হ্যাঁ, আর হচ্ছে সিম্পলে কি হবে,
সিম্পল হবে ভার্ব প্লাস আইএনজি, জাস্ট ভার্ব প্লাস আইএনজি করে দিলে শেষ। হ্যাঁ, আর কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডে হবে সেম আগের মতই, আগে যেটা আমরা ইউজ করি সবসময় এন্ডই থাকে। কম্পাউন্ডে বেশিরভাগ এন্ডই থাকে, এন্ড থাকে, অথবা আপনি এখানে কি ইউজ করতে পারেন, দেয়ারফর ইউজ করতে পারেন, দেয়ারফর। হ্যাঁ, তাহলে দেখেন এটা একটু বড়, এটা একটু বুঝতে হবে। সিন্স অ্যাজ ওয়েন যুক্ত দুটি ক্লজে যদি কি থাকে, দুটি কমপ্লেক্স সেন্টেন্সে যদি ক্লজে দুইটা সাবজেক্ট একই থাকে, হ্যাঁ সাবজেক্ট যদি একই থাকে, মানে দুইটা ক্লজ দুইটা বাক্য সাবজেক্ট একই, তাহলে দুটি ক্লজে কি থাকবে, দুটি ক্লজে এবং দুটি ক্লজে কি থাকবে, দুটি মেইন ভার্ব থাকবে। আচ্ছা, আমরা একটা एग्जांपल দিলে আপনারা বুঝবেন। দেখেন একটা एग्जांपल দেখি। when he saw the teacher he ran away। দেখেন কমপ্লেক্স। আচ্ছা, এটা মুছে ফেলি। হ্যাঁ, এটা মুছে ফেলি। এটা মুছার পরে আমরা উদাহরণ লিখতে সুবিধা হবে। এখানে যেহেতু জায়গা স্বল্পতার কারণে আমি একটু মুছতে হচ্ছে, দুঃখিত। আমরা একটা উদাহরণ দেখি। when she saw the teacher she ran away। when she saw the teacher she ran away। ঠিক আছে, দেখেন আমি রুলস কি বলছিলাম, আমি রুলসে বলছিলাম দুইটা ক্লাউজে, হ্যাঁ সিন্স ওয়েন যুক্ত ক্লাউজে, এখানে ওয়েন আসছে না, সিন্স অথবা এস অথবা ওয়েন, যে কোনো একটা এই সিন্স এস ওয়েন যুক্ত ক্লাউজে কি থাকবে, এই যে ওয়েন যুক্ত ক্লাউজ, দুইটা সাবজেক্ট সেম থাকবে। দেখেন তো দুইটা সাবজেক্ট সেম কিনা, এখানেও সেম কিনা, সেম না, দুইটা সাবজেক্ট সেম থাকবে এবং কি থাকবে, দুইটা মেইন ভার্ব থাকবে। মেইন ভার্ব কি স, রান, ঠিক আছে, এই দুইটা মেইন ভার্ব থাকবে। আমি রুলসের সাথে মিলে গিয়ে দেখেন, ওয়েন যুক্ত ক্লাউজে, সিন্স এস ওয়েন যুক্ত ক্লাউজে যদি দুটি সাবজেক্ট একই থাকে অথবা দুইটি মেইন ভার্ব থাকে, শেষ। সিন্স এস ওয়েন যুক্ত ক্লাউজে যদি দুটি সাবজেক্ট একই থাকে এবং দুটি মেইন ভার্ব থাকে, এতটুকুই কমপ্লেক্স। ঠিক আছে, এখন দেখবো সিম্পলে কি হবে। সিম্পল আমরা কি লিখছিলাম, ভার্ব প্লাস আইএনজি লিখছিলাম না, সিম্পল আমরা ভার্ব প্লাস আইএনজি লিখছি। সিম্পল কি লিখছি, ভার্ব প্লাস আইএনজি। দেখেন এখানে ভার্ব কোনটা বলছিলাম, স, তাহলে স এর সাথে যদি আমরা স হচ্ছে ফার্স্ট টেন্স। হ্যাঁ ফার্স্ট টেন্স, সি স সিং, তাহলে স যদি আমরা আইএনজি করি কি হবে, সিং হবে। স যদি আমরা আইএনজি করি কি হবে, সিং। হ্যাঁ, আমাদের রুলসে ছিল ভার্ব প্লাস আইএনজি, আর কিছু ছিল না, সিম্পল ভার্ব প্লাস আইএনজি। আমরা শুধু ভার্ব প্লাস আইএনজি করে আর বাকিটা বসিয়ে দিব। হ্যাঁ, দেখেন বাকিটা বসিয়ে দিব। সিং দ্য টিচার he ran away। দেখছেন এখানে আমরা কিচ্ছু করি নাই, শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করছি আর বাকিটা সেম বসিয়ে দিছি। তারপরে কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ডে কি লিখছিলাম, and বা therefore। কম্পাউন্ডে থাকবে and বা therefore। she saw the teacher, দেখেন সব কিছু সেম, এই যে she saw the teacher সব সেম রাখবো। তারপর মাঝখানে একটা এন্ড লাগাই দিব, আর কিছু করব না, শুধু মাঝখানে এন্ড লাগাই দিব, সব সেম রাখবো। she ran away। শেষ। তাহলে দেখেন কঠিন না। দেখেন আমরা কমপ্লেক্সে পড়ছি সিন্স এস ওয়েন যুক্ত ক্লাউজে, যে কোনো একটা ক্লাউজে দুইটা সাবজেক্ট সেম থাকবে, she দুইটা সাবজেক্ট সেম, দুইটা মেইন ভার্ব থাকবে, স রান। হ্যাঁ, দুইটা মেইন ভার্ব থাকবে, দুইটা সাবজেক্টে সেম থাকবে আর ওয়েন যুক্ত ক্লাউজ হবে। ঠিক আছে, আর সিম্পলে কি হবে, সিম্পলে শুধু আমরা ভার্বের সাথে আইএনজি লাগাই দিব, আর কিছু করতে হবে না। এখানে ভার্ব হচ্ছে স, ভার্বের সাথে আইএনজি লাগালে সিং হয়ে যাবে, সিং দ্য টিচার হি রান অ্যাওয়ে। আর কমফর্টে কি করব, কমফর্টে শুধু এন্ড লাগাবো, she saw the teacher and he ran away। ঠিক আছে, সুদা না, একদম সুদা, বুঝলে একদম সুদা। আমরা 6টা শিখে ফেলছি, 6টা রুলস শিখে ফেলছি, আমরা অলরেডি 6টা রুলস শিখে ফেলছি, আর মাত্র 2টা বাকি আছে। এই 8টা রুলস যদি আপনি ভালোমতো প্র্যাকটিস করেন, ভালোমতো বুঝেন, বা নিজে কোনো সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করেন বাসায়, তাহলে আপনার ট্রান্সফরমেশনে কেউ আটকাতে পারবে না। একদম ইজি ওয়ে একদম। আচ্ছা, আমরা এখন 7 নম্বর দেখব। 7 নম্বর কি আছে, 7 নম্বরে কিন্তু সেম, 7 নম্বরও সেম শিখবো, সেম। এটাও সিন্স এস ওয়েন যুক্ত। হ্যাঁ, সিন্স এস ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি
ক্লাউজের দুটি ক্লাউজের সাবজেক্ট একই হয় এবং দুটি ক্লাউজের বি ভার্ব থাকে। দেখেন আগেরটা যেটা শিখছি একটু করে চেঞ্জ হবে, আর বেশি কিছু না, সামান্য চেঞ্জ হবে। ওই when as since, হ্যাঁ since was on যুক্ত since as when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুটি ক্লাউজের সাবজেক্ট একই হয়, দেখেন আগেরটার মতোই এটার মধ্যেও সাবজেক্ট একই থাকবে, সাবজেক্ট একই হয় এবং দুটি ক্লাউজে কি থাকবে? আমরা আগেরটা কি করছিলাম দুটি ক্লাউজে মেইন ভার্ব থাকবে না, দুটি ক্লাউজে দুইটা মেইন ভার্ব থাকবে। আর এখানে কি হবে? দুটি ক্লাউজে বি ভার্ব থাকবে। কি ভার্ব? বি ভার্ব। আগেরটাতে মেইন ভার্ব ছিল, এখানে বি ভার্ব থাকবে। শেষ। দেখেন পুরোই সেম, শুধু আগেরটাতে মেইন ভার্ব ছিল আর এখানে বি ভার্ব, বাকিটা সব সেম। ঠিক আছে, তাহলে এই সিম্পলটা একদম ইজি হবে। দেখেন আমরা আগেরটা মেইন ভার্ব ছিল, তাই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করছি, কিন্তু এখন বি ভার্ব আছে, বি ভার্বের সাথে আইএনজি যোগ করব। হ্যাঁ ঠিক আছে, বি ভার্ব প্লাস আইএনজি। আর আমরা বি ভার্ব প্লাস আইএনজি দ্বারা কি বুঝি? বিং বুঝি, তাই না? বি ভার্বের সাথে আইএনজি যোগ হলে বিং হয় না, বিংও লিখতে পারেন বা বি ভার্ব প্লাস আইএনজি লিখতে পারেন, যেকোনো একটা লিখলে হয়। আর কমপ্লেক্সে এই কম্পাউন্ডে কি থাকবে? কম্পাউন্ডে থাকবে ওই আগেরটার মতোই সেম থাকবে, এন্ড বা देयरफॉर, ঠিক আছে, এন্ড বা देयरफॉर। তাহলে দেখেন এই 6 নম্বর রুলসটা যেমন ছিল 7 নম্বর রুলটা সবকিছুই সেম, শুধু আমরা কি করছি? এই যে মেইন ভার্বের জায়গায় বি ভার্ব লিখছি, ওইটাতে মেইন ভার্ব থাকতো দুইটা আর এখানে দুইটা বি ভার্ব থাকবে। আর সিম্পলি কি হবে? আগের মতোই, আগেরটা মেইন ভার্ব প্লাস আইএনজি ছিল, এখন বি ভার্ব প্লাস আইএনজি, তার মানে বিং হবে। আর কম্পাউন্ডে সেম এন্ড देयरफॉर। হ্যাঁ উদাহরণ দেখি, एग्जांपल দেখি। আচ্ছা एग्जांपल দেখি। আচ্ছা এটা আমরা কি দিয়ে করব? এস দিয়ে করব। হ্যাঁ এস দিয়ে করব। এস দে আর লেজি, as they are lazy, they will fail, তাহলে দেখেন আমি কি বলছিলাম? as when as since as when যুক্ত ক্লজ, আগেটা ছিল when যুক্ত ক্লজ, এখন লিখছি as যুক্ত ক্লজ। কি থাকবে? দুটি সাবজেক্ট সেম থাকবে, সাবজেক্ট হচ্ছে দে, দুটো সাবজেক্ট সেম কিনা দেখেন। দুটো কি থাকবে? দুটো বি ভার্ব থাকবে। বি ভার্ব কোথায়? আর বি ভার্ব, উইল বি ভার্ব, ঠিক আছে, আর বি ভার্ব উইল বি ভার্ব। আমরা কি লিখছি? সিম্পলে কি লিখছি? বিং থাকবে, বি ভার্ব প্লাস আইএনজি মানে বিং, তাহলে এখানে হবে বিং হবে, এখানে হবে বিং হবে। বিং দে আর লেজি, being lazy they will fail, being lazy they will fail, ঠিক আছে, being lazy they will fail। কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডে হবে they are lazy and they will fail, শুধু এন্ডটা লাগিয়ে দিব আমরা, আর কিছু করব না। they are lazy and they will fail। তাহলে দেখেন আগেরটার সাথে মিলছে, আগেরটাতে ছিল ওয়ান যুক্ত ক্লজ, এখানে হচ্ছে এস যুক্ত ক্লজ। আগেরটাতে সাবজেক্ট সেম ছিল দুইটা, এখানেও সাবজেক্ট দুইটা সেম, দে। আর আগেরটাতে কি ছিল? দুইটা মেইন ভার্ব ছিল, এখানে দুইটা বি ভার্ব। আগেরটা দুইটা মেইন ভার্ব, এখানে দুইটা বি ভার্ব। আর আগেরটাতে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তাই সিং ছিল। আর এখানে বি ভার্বের সাথে আইএনজি, তাই বিং হয়ে গেছে, ঠিক আছে। আর এখানেতে এন্ড আগের মতো। ক্লিয়ার? এই দুইটা রুলস কিন্তু সেম, এই দুটো রুলস কিন্তু সেম। আচ্ছা আমাদের আরেকটা রুলস বাকি আছে, এটা করে ফেললে আমাদের শেষ, ট্রান্সফরমেশন শেষ আজকের মতো। লাস্ট নাম্বার রুলস 8 নম্বর রুলসে কি বলছে? সিন্স এস ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হয় এবং দুটি ক্লজের বি ভার্ব থাকে, এটাও কিন্তু সেম, এটাও প্রায় সেম। দেখেন সিন্স
এস ওয়ান যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হয়, দুটি ক্লজের সাবজেক্ট কি হয়, ভিন্ন হয়, মানে আলাদা হবে, আগেরটা সেম ছিল এবারটা আলাদা হবে, এবং কি থাকবে, দুটি ক্লজে কি থাকবে, বি ভার্ব থাকবে। এটাও সেম, দুটি ক্লজে দুটি ক্লজে কি থাকবে, বি ভার্ব থাকবে, দুটি ক্লজে বি ভার্ব থাকবে। দেখেন পুরাই সেম, আমরা প্রথমটা শিখছি সিন্স ওয়ান যুক্ত দুটি ক্লজের দুটি কি থাকবে, সাবজেক্ট দুটো সেম থাকবে। প্রথম দুইটা সাবজেক্ট সেম ছিল কিন্তু লাস্টেরটাতে সাবজেক্ট ভিন্ন। হ্যাঁ, তারপরে একদম প্রথমটা কি ছিল, দুটি ক্লজের মেইন ভার্ব থাকবে, একদম প্রথমটা মেইন ভার্ব, তারপর আরেকটা শিখছি ওইটাও বি ভার্ব আর এটাও বি ভার্ব, দুইটা বি ভার্ব একটা মেইন ভার্ব। আর প্রথম দুইটা ছিল দুইটা সাবজেক্ট সেম থাকবে, আর এটাতে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট ভিন্ন হবে, আলাদা হবে, দুটো সাবজেক্ট কি হবে, আলাদা হবে। আচ্ছা, যদি আমরা একটা এটা দেখি, একটা एग्जांपल দেখি। আচ্ছা, ও ইয়া তো লিখি নেই, তাহলে সিম্পল কি হবে, সিম্পল হবে সাবজেক্ট প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখেন সিম্পল একটু কঠিন, কিন্তু লাগতেছে কঠিন, কিন্তু কঠিন না। সাবজেক্ট প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। ঠিক আছে, দেখেন আমি বলছিলাম দুইটা সাবজেক্ট থাকবে, তাই দুইটা সাবজেক্ট আসছে, বিং আসছে, বি ভার্ব আছে, বি ভার্বের সাথে আইএনজি যোগ হলে বিং আসছে, আর একটা অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে, আর কিচ্ছু নাই। এটা কিন্তু লাগতেছে, দেখতে লাগতেছে কঠিন, কিন্তু কঠিন না। ওই দেখেন রুলস ফলো করেছি, আমি বলছিলাম দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা সাবজেক্ট আসছে, আর কি বলছিলাম বি ভার্ব আছে, বি ভার্বের সাথে সিম্পলে গেলে বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তো বি ভার্বের সাথে আইএনজি যোগ হলে বিং হয়ে যায়। আর অ্যাডজেক্টিভ এটা এক্সট্রা যোগ হবে, এটার মধ্যে এই রুলসের মধ্যে অ্যাডজেক্টিভ এক্সট্রা যোগ হবে, আর এক্সটেনশন মানে বাকিটা। ঠিক আছে, কম্পাউন্ডে কি থাকবে, কম্পাউন্ড সেম আগের মতোই, সেম, এন্ড देयरफॉर, ঠিক আছে। আমি আরেকবার বলতেছি, সিন্স এস ওয়ান যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হয়, সাবজেক্ট আলাদা হবে, তাহলে দুটি ক্লজের দুটি বিভার্ব থাকবে, দুটি ক্লজে কি থাকবে, বিভার্ব থাকবে। আর সিম্পল কি হবে, সাবজেক্ট থাকবে, বিভার্বটা আইএনজি যোগ হয়ে বিং হয়ে যাবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে, আর একটা সাবজেক্ট থাকবে, একটা এক্সটেনশন, মানে সাবজেক্ট দুইটা আর কি, দুটো সাবজেক্ট থাকবে, বিভার্বের সাথে আইএনজি যোগ হবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে, আর এক্সটেনশন থাকবে, এক্সটেনশন। আর কম্পাউন্ডে এন্ড বা देयरफॉर থাকবে, কম্পাউন্ডে এন্ড বা देयरफॉर থাকবে। আচ্ছা, एग्जांपल দেখি ক্লিয়ার হয়ে যাব। एग्जांपल দেখি, एग्जांपल, as the weather was bad we didn't go out, as the weather was bad we did not লিখে, হ্যাঁ, did not go out, ঠিক আছে। দেখেন সিম্পল, আমি কি বলছিলাম, এই যে সিন্স এস ওয়ান যুক্ত ক্লজ, এস যুক্ত ক্লজ আছে, দুইটা সাবজেক্ট ভিন্ন হবে, এখানে সাবজেক্ট হচ্ছে দা ওয়েদার, হ্যাঁ, এখানে সাবজেক্ট হচ্ছে দা ওয়েদার, আর এখানে সাবজেক্ট হচ্ছে উই। ভিন্ন কিনা দেখেন, ওয়েদার এক জিনিস আর উই এক জিনিস, উই মানে আমরা, ওয়েদার মানে আবহাওয়া, ঠিক আছে। তার মানে এখানে দুইটা সাবজেক্ট ভিন্ন হয়ে গেছে, আর কি থাকবে, দুইটা কি থাকবে, বিভার্ব থাকবে, ওয়াজ, ডিড, ঠিক আছে, দুইটা কি থাকবে, বিভার্ব থাকবে, আরেকটা কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। মিলছে কিনা দেখেন, কমপ্লেক্স সেন্টেন্সে এস যুক্ত ক্লজ হবে, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা সাবজেক্ট ভিন্ন থাকবে, আর দুইটা বিভার্ব থাকবে, ঠিক আছে। আর সিম্পল করতে গেলে কি হবে, সিম্পল আমরা কি বলছিলাম, সাবজেক্ট থাকবে, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে কি যোগ হবে, রুলস ফলো করেন। প্রথমে সাবজেক্টকে বসে দেই, দা ওয়েদার, সাবজেক্টকে আগে বসাই দিলাম, ঠিক আছে, সাবজেক্টকে আগে বসে দিলাম। আমরা কি লিখছিলাম, সাবজেক্ট প্লাস কি লিখছিলাম, বিং লিখছিলাম না, এই যে বিভার্ব আছে, ওয়াজ আছে, ডিড আছে, তা ওয়াজকে ধরবো, বিভার্বকে যদি আমরা আইএনজি করি বিং হয়ে যায়,
তাহলে সাবজেক্ট প্লাস বিং প্লাস কি লিখছিলাম অ্যাডজেক্টিভ লিখছিলাম অ্যাডজেক্টিভ হচ্ছে ব্যাড হ্যাঁ তাহলে দা ওয়েদার বিং ব্যাড তারপরে হবে একটা সাবজেক্ট লিখলাম উই তারপর কি হবে এক্সটেনশন মানে বাকিটা এটা পুরোটা হচ্ছে এক্সটেনশন তাহলে দেখেন মিলছে কিনা দেখেন আমি বলছিলাম কমপ্লেক্স সেন্টেন্সে যদি এস ওয়েন সিন্স দ্বারা মানে বাক্য থাকে এই বাক্য এস যুক্ত বাক্য দুইটা ভিন্ন কি থাকবে সাবজেক্ট থাকবে দুইটা ভিন্ন সাবজেক্ট আছে দুইটা মেইন ভার্ব থাকবে না সরি বি ভার্ব থাকবে দুইটা বি ভার্ব থাকবে এখানে দুইটা বি ভার্ব আছে তাহলে কমপ্লেক্সের কাজ শেষ আর সিম্পলে কি থাকবে বলছিলাম একটা সাবজেক্ট থাকবে দুইটা সাবজেক্ট থাকবে আচ্ছা প্রথমে বলে একটা সাবজেক্ট থাকবে সাবজেক্ট বসছে সাবজেক্ট প্লাস বিং থাকবে বিং বসছে বিং প্লাস একটা অ্যাডজেক্টিভ থাকবে অ্যাডজেক্টিভ বসছে অ্যাডজেক্টিভ প্লাস একটা সাবজেক্ট থাকবে বি বসছে উই বসছে উই প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন থাকবে এটা পুরোটা এক্সটেনশন ক্লিয়ার তাহলে কম্পাউন্ডে কিন্তু আমরা সেম লিখে দিব কম্পাউন্ডে কি লিখে দিব the weather was bad and we didn't go out শুধু এন্ড লাগাই দিব the weather was bad and we did not go out ঠিক আছে কম্পাউন্ডে কিচ্ছু করি নাই শুধু কম্পাউন্ডের মাঝখান থেকে এন্ড লাগাই দিছি এখানে কোনো কাজ নাই যার কাজ এই দুইটার মধ্যে কাজ এটাতে এস যুক্ত আমি আবার বলছি একবার এস যুক্ত ক্লজ এস যুক্ত বাক্য দুইটা ভিন্ন সাবজেক্ট থাকবে দুইটা ভিন্ন সাবজেক্ট আছে দুইটা বি ভার্ব থাকবে দুইটা বি ভার্ব আছে কমপ্লেক্সের কাজ শেষ সিম্পলে গিয়ে কি থাকবে একটা সাবজেক্ট থাকবে সাবজেক্ট বসছে প্লাস বিং থাকবে বিং বসছে প্লাস অ্যাডজেক্টিভ থাকবে অ্যাডজেক্টিভ বসছে তার প্লাস একটা সাবজেক্ট থাকবে একটা সাবজেক্ট বসছে তারপরটা হচ্ছে এক্সটেনশন তারপরটা বসাই দিবেন শেষ আর কম্পাউন্ডে শুধু এন্ড যোগ করে দিবেন শেষ তাহলে আমরা আজকে কয়টা শিখছি আটটা রুলস শিখছি এই আটটা রুলস যদি ভালোমতো বুঝেন ভালোমতো কাজে লাগাতে পারেন ভালোমতো শিখেন হ্যাঁ আর কিছু লাগবে না এই ট্রান্সফরমেশন শিখতে হলে এই আটটা রুলসই যথেষ্ট এই আটটা রুলস যদি ভালোমতো শিখেন ভালোমতো বুঝেন তাহলে এক্সামে এগুলো কাজে লাগাতে পারলে হয়ে যাবে এক্সামে এগুলো থেকে আসবে ঠিক আছে তাহলে এখন আমাদের ট্রান্সফরমেশন পড়া শেষ আমরা কি শিখছি আইডেন্টিফিকেশন শিখছি প্রথমে আইডেন্টিফিকেশন শিখছি কিভাবে সিম্পল বুঝবো কিভাবে কমপ্লেক্স বুঝবো কিভাবে কম্পাউন্ড বুঝবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনার উপায় দেখাই দিছি আমি কিভাবে কোনটা সিম্পলে থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট আর কমপ্লেক্সে থাকবে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ আর আরেকটা কি থাকবে প্রিন্সিপাল ক্লজ আর কম্পাউন্ডে থাকবে দুইটা প্রিন্সিপাল ক্লজ মাঝখানে কনজাংশন যুক্ত হবে অথবা একটা প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেট ক্লজ ঠিক আছে এগুলো হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনার উপায় আর ট্রান্সফরমেশন হচ্ছে এগুলো এই রুলস গুলো হচ্ছে ট্রান্সফরমেশন প্রথমের গুলো হচ্ছে আইডেন্টিফিকেশন আর এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন এখন আমি আপনাদেরকে দেখাবো কয়েকটা মার্কার এগুলো হচ্ছে খুব দরকারি মার্কার হচ্ছে এই যে আমরা এখন কমপ্লেক্স করলাম কম্পাউন্ড করলাম কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে আমরা মাঝখানে কনজাংশন বা কিছু যোগ করছি না এন্ড বাট অর আরো অনেক কিছু সো দ্যাট আরো অনেক কিছু থাকে এগুলো যোগ করছি না ইয়েট ইফ ওয়েন এস ওয়েস এস এগুলো কি মার্কার এই মার্কারগুলো আমরা জেনে নিব বা নোট করে নিব এগুলো খুব ইম্পর্টেন্ট মার্কার হ্যাঁ প্রথমে দেখবো কি কম্পাউন্ডে কি কি আছে দেখবো কম্পাউন্ডে কি কি মার্কার আছে কম্পাউন্ডে মার্কার আছে কি এন্ড আছে এন্ড অর আছে বাট আছে ইয়েট আছে আর কি আছে দেয়ারফর আছে দেয়ারফর কম্পাউন্ড এগুলো ছাড়া আর কিছু নাই কম্পাউন্ডে সবসময় এগুলো ইউজ হবে এন্ড ইউজ হবে অর ইউজ হবে বাট ইউজ হবে ইয়েট ইউজ হবে ডিয়ার ইউজ হবে এই দুইটা খুব কম ইউজ হয় আমরা বেশিরভাগ কাজ করি এন্ড অর বাট হচ্ছে খুব প্রচলিত এই দুটো কিন্তু তেমন কেউ ইউজ করে না হ্যাঁ এই পাঁচটাই হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্সের মার্কার আচ্ছা আরেকটা দেখবো কি কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার কি কি আছে সিন্স পড়ছিলাম এস পড়ছিলাম ওয়েন পড়ছিলাম আর কি আছে সিন্স এস ওয়েন ইফ আছে ইফ অ্যাফার্মেটিভ ইফ নেগেটিভ আচ্ছা আমরা জাস্ট ইফ লিখলাম অ্যাফার্মেটিভ নেগেটিভ ওটা বোঝা যাবে ইফ প্লাস অ্যাফার্মেটিভও হয় ইফ প্লাস নেগেটিভও হয় তারপর কি আছে সো দ্যাট আছে আর কি আছে হুইচ আছে হুইচও একটা কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার আর কি আছে সো দ্যাট হুইচ দ্যাট আছে দ্যাট আর কি আছে সো ডট ডট দ্যাট আর কি আছে দো আছে দো
আর কি আছে? অলদো আছে, অলদো। শেষ, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। এগুলো হচ্ছে মার্কারস, এগুলো হচ্ছে সবসময় সেন্টেন্সের মধ্যে ইউজ হয়। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে এন্ড ইউজ হয়, অর ইউজ হয়, বাট ইউজ হয়, ইয়েট, দেয়ারফর, ঠিক আছে। আর কমপ্লেক্সে কি ইউজ হয়? সিন্স, সিন্স যুক্ত সেন্টেন্স আছে, এস যুক্ত আছে, ওয়েন যুক্ত আছে, ইফ যুক্ত আছে, সো ডেট থাকে, উইচ থাকে, দ্যাট থাকে, সো ডট ডট দ্যাট থাকে, দো অলদো থাকে, ঠিক আছে। এখানে সবচেয়ে বেশি ইউজ হয় কোনগুলা? এই সিন্স ইউজ হয় বেশি, এস ইউজ হয় বেশি, ওয়েন ইউজ হয় বেশি, ইফ ইউজ হয় বেশি, সো ডেট ইউজ হয়, উইচ তেমন একটা ইউজ হয় না। আর দ্যাটও ইউজ হয় কম বেশি, সো ডেট ইউজ হয়, দো ইউজ হয়, অলদো ইউজ হয়, ঠিক আছে। এই দো অলদো গুলো বেশি ইউজ হয়, এগুলো আমরা সবাই চিনি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি মার্কার, হ্যাঁ, এগুলো কম্পাউন্ড সেন্টেন্সের মার্কার, আর এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার। তাহলে আমরা আজকে কি কি শিখছি? সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো এটা শিখলাম, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে শিখবো শিখলাম, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে শিখবো শিখলাম, কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল বানাবো শিখলাম, কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড বানাবো শিখলাম। তাহলে তার মানে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখছি, আর এগুলো কিভাবে ট্রান্সফরমেশন করবো, এক সেন্টেন্স থেকে এক সেন্টেন্স নিয়ে যাবো কিভাবে, এটাও শিখছি, ঠিক আছে। তাহলে আমরা আজকে অনেক কিছু শিখলাম, আর কি শিখলাম? মার্কার শিখলাম, কম্পাউন্ড সেন্টেন্সের মার্কার শিখলাম, কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার শিখলাম। তার মানে আজকে ট্রান্সফরমেশন সেন্টেন্স এখানেই শেষ। বুঝছেন কিনা বলেন? পুরো ক্লাসটা কেমন ছিল? পুরো ক্লাসটা কেমন ছিল? আর সবাই বুঝছেন কিনা? ট্রান্সফরমেশন ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করে দেন। লেখাগুলা লেখাগুলো আরো সুন্দর হলে ভালো হতো। সরি, আসলে আমার লেখা একটু কম সুন্দর, আর এখানে বোর্ডের মধ্যে লিখতে গেলে আমার লেখাটা সুন্দর হয় না, আসলে অভ্যাস নাই তো। আমি হচ্ছে নতুন পড়াচ্ছি, আমি তো আর প্রফেশনাল টিচার না যে লিখতে লিখতে একটা অভ্যাস হয়ে যাবে। হঠাৎ করে বোর্ডে লিখতেছি, তাই একটু এরকম লেখা অসুন্দর হবে, স্বাভাবিক। বুঝলে হলো? আপনারা লেখা কি ক্লিয়ার না? বোঝা যাচ্ছে না? লেখা বুঝলে হলো তো। লেখা একটু খারাপ আর কি, লেখা একটু খারাপ, আমি নিজে বলছি আমার লেখা ভালো না। বুঝছেন কিনা সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি ক্লাসটা বুঝে থাকেন, নেক্সট টাইম আগামী সপ্তাহে আরেকটা ক্লাস নিব, যদি যদি আল্লাহ বাঁচায় রাখে বা যদি সুযোগ সুবিধা হয়, তাইলে আগামী শুক্রবারে একটা ক্লাস নিতে পারি সম্ভবত, যদি পারি, ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ক্লাসে দেখা হবে সবার সাথে। এতটুকু ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিন, ঠিক আছে। সবাই লাইভটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।